দলগুলোকে আলোচনা করে গণভোটের সময় নির্ধারণের আহ্বান অন্তর্বর্তী সরকারের। এক সপ্তাহে ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে হাঁটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, বললেন সিইসি। ভোটের দায়িত্বে 10 লাখ জনবল। এই দেশের প্রত্যেকে মিলে সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন করা দেওয়া সম্ভব না। মেট্রো রেলের ডিজাইনে ত্রুটি থাকতে পারে, ঠিকাদার পরামর্শ কাজ করেনি ঠিকমতো, জানালেন ডিএমটিসিএল এমডি। খুলনায় বিএনপি নেতার অফিসে হামলা ও নিহতের ঘটনায় এলাকা থমথমে। মুন্সিগঞ্জে গুলি ও ককটেল ছুড়ে যুবককে হত্যার ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ। আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোটের বিষয়ে ঐক্যমত্য সিদ্ধান্ত জমা দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। এই সভায় মূলত আলোচনা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনের আগে বা পরে গণভোট অনুষ্ঠান ইস্যুতে। বৈঠক শেষে এই নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। জানান, এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোট নিয়ে ঐক্যমত্য সিদ্ধান্ত জমা দেওয়ার কথা। বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত না দিতে পারলে এ নিয়ে সরকারই সিদ্ধান্ত নেবে। নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগে গণভোট, এ নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে মতানৈক্য বিরোধ। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। আমরা কোনো আলটিমেটাম দেই নাই, আমরা আহ্বান জানিয়েছি। আলটিমেটাম শব্দটা আমি আপত্তি করছি। আর আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চলছে দলটির স্থায়ী কমিটির বৈঠক। সেখানকার খোঁজখবর রাখছেন আমার সহকর্মী আরেফিন শাকিল। তার সঙ্গে কথা বলতে চাই। আরেফিন, বিএনপির এই জরুরি বৈঠকের ব্যাপারে কি তথ্য পেলেন আপনি, জানাবেন আমাদের। ধন্যবাদ। মূলত আজকের এই বৈঠকটি সরকারের পক্ষ থেকে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা কথা বলছেন এবং সেই বৈঠকটি বেশ দীর্ঘ সময় ধরে হবে এবং সঙ্গে পাশাপাশি দলের যারা সাংগঠনিক সম্পাদক রয়েছেন তাদেরকে কিন্তু আজকে গুলশান অফিসে ডাকা হয়েছে এবং এই স্থায়ী কমিটি বৈঠকের শেষাংশে অর্থাৎ 1টা-2টার পর তাদেরকে সেই বৈঠকে যুক্ত করা হবে এবং সেখানে বিএনপির যে মনোনয়নের যে তালিকা গতকাল তারেক রহমান বলেছেন 3 শাসনেই বিএনপির দলীয় মনোনয়ন কিংবা দলীয় সমর্থনের যে প্রার্থী তাদের যেই তালিকা, সেই তালিকা বা তাদের সেই দিক নির্দেশনা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটি সাংগঠনিক বিভাগে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সেখানে কোন কোন আসনে কারা দলের সবুজ সংকেত পাবেন কিংবা কারা আগামী নির্বাচনে লড়াই করবেন ধানের শীষ নিয়ে, সেই দিক নির্দেশনা দেওয়া হবে এবং তাদের সম্পর্কে তথ্য দেওয়া হবে যাতে সাংগঠনিক সম্পাদকরা দলের সেই সম্ভাব্য প্রার্থীদেরকে যেন সেই তথ্য জানাতে পারেন এবং তাদের যেই নির্বাচনী কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড যেন তারা নেমে পড়তে পারেন, সেই বিষয় নিয়ে মূলত আজকের বৈঠক ছোঁয়া। সেই সঙ্গে আজকে 2টি বৈঠক নিয়ে মূলত আলোচনা হবে এবং সরকারের তরফ থেকে যেহেতু এখন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা রাজনৈতিক দলের উপরেই যেই আলোচনা করার জন্য যেই সময়সীমা দেওয়া হয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। যদিও বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে তারা আসলে এই আলোচনা কিংবা নতুন করে সেই বিতর্ক আরও এগিয়ে নেওয়ার পক্ষে নয়, বরং সরকারের পক্ষ থেকে তাদের যে দাবি অর্থাৎ গণভোট নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে এবং নোট অফ ডিসেন্ট সহ গণভোট হবে, সেই দাবিতে তারা অনড় থাকবেন এবং সেই বিষয় সরকারের কাছ থেকে দলের
স্থায়ী কমিটির সদস্যরা তারা জানাবেন এবং এরই মধ্যে বিএনপির যারা দায়িত্বশীল নেতারা তারাও এইসব বিষয়ে ড্রাফট করছেন এবং ড্রাফট করে সরকারের কাছে সেই তথ্য জানানো হবে। বিকাল 3টা নাগাদ সংবাদ সম্মেলন হবে ছোঁয়া, সেখানেই মূলত সব পুরো বিষয়টি পরিষ্কার হওয়ার কথা রয়েছে। ছোঁয়া, বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আনসার ও ভিডিপি নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন তিনি। জানান, এবারে ভোটের দায়িত্বে থাকবে 10 লাখ মানুষ। 16 নভেম্বর পোস্টাল ব্যালটের অ্যাপ উন্মুক্ত হবে। যারা নির্বাচনী দায়িত্বে থাকবে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবে। ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর দেশ নির্মাণের দায়িত্ব পড়েছে বলেও জানান সিইসি। তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে অপতথ্য ও AI এর অপব্যবহার রোধে সেল গঠন করেছে কমিশন। সেখানে যে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই করা যাবে। আনসার ও ভিডিপির প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সিইসি বলেন, ট্রেনিংয়ে যে খরচ হয় সেটিকে ব্যয় মনে না করে বিনিয়োগ মনে করতে হবে। এই দেশের প্রত্যেকে মিলে ভোটাররা, এই যে বাহিনীর সদস্যরা, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, রাজনৈতিক দলগুলো সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন করা সম্ভব না। জুলাই অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে এই সাক্ষ্য গ্রহণ। এর আগে প্রথম ও দ্বিতীয় দিন সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আমির হোসেন ও বাসিদ খান মুসার বাবা মুস্তাফিজুর রহমান। সাক্ষ্য গ্রহণে আমির হোসেন আন্দোলন চলাকালীন সময়ে নিজের গুলিবিদ্ধ হওয়ার নির্মম বর্ণনা তুলে ধরেন। বলেন, গুলির ভয়ে তিনি নির্মাণাধীন ভবনের ছাদের ওপর উঠেছিলেন, কিন্তু 3 জন পুলিশ তার পিছু নিয়ে পরপর 2 দফায় তাকে 6 রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন আমির হোসেন। এদিকে গুলিবিদ্ধ মুসার বাবা জবানবন্দিতে বলেন, তার চোখের সামনেই ছেলেকে ও মাকে গুলিবিদ্ধ হতে দেখেন তিনি। এই ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি চান তিনি। মেট্রো রেলের ডিজাইনে ত্রুটি থাকতে পারে, ঠিকাদার পরামর্শক ঠিকমতো কাজ করেনি বলেই দুর্ঘটনা, আর এমনটাই জানিয়েছেন DMTCL এর MD ফারুক আহমেদ। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, ড্রোন আর ফিজিক্যাল ইন্সপেকশন করা হয়েছে, এতে মেট্রো রেলে যেসব সমস্যা পাওয়া গেছে সেগুলো ঠিক করা হয়েছে বলেও জানান DMTCL MD। বলেন, প্রতিযোগিতামূলক ব্যবস্থা করা গেলে মেট্রোতে খরচ কমবে। ফারুক আহমেদ আরও বলেন, মেট্রোর বিয়ারিংয়ে সমস্যা নেই, যেভাবে সেটি স্থাপন করা হয়েছে সেইখানে ত্রুটি থাকতে পারে। দোষ কিন্তু বিয়ারিং এর না, বিয়ারিং যে লাগাইছে যেভাবে লাগানো হয়েছে ওইগুলি আমাদের দেখতে হবে। তো যেহেতু এখন ইনভেস্টিগেশন কমিটি উইদিন 1 more উইক রিপোর্টটা দিবে, তারপরে হয়তো আমরা আরেকটা প্রেস কনফারেন্স করতে হবে, ওই আপনাদের জানাই দিতে হবে যে তাদের কি রিকমেন্ডেশন। খুলনা ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুন হোসেনের অফিসে বোমা হামলা ও গুলি চালিয়েছে মুখোশধারীরা। এতে একজন মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ বা নিহত স্বজনরা। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। খুলনায় বিএনপি নেতার অফিস। গতরাতে নগরীর কুয়েট রোডের এই অফিসে দুর্বৃত্তদের হামলার পর থেকে আতঙ্ক গোটা এলাকায়। স্থানীয়রা জানায়, দলীয় কার্যক্রম চালাতে অফিসটিতে বসতেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন হোসেন। রোববার মাগরিবের নামাজের পরও অফিসে যান তিনি। ছিলেন আরও 8-10 জন। হঠাৎই সেখানে হামলা চালায় কয়েকজন মুখোশধারী। এলোপাতাড়ি গুলি আর ককটেলের ধোঁয়ায় ভারী হয়ে ওঠে পরিবেশ। একটা বোমের আওয়াজ পেলাম, হঠাৎ করে ধপ করে শব্দ হলো, তারপর 2 রাউন্ড গুলি বাইর হয়েছে। এরপরে অনেকে ভয়তে পালাই গেছে। পালাই যাওয়ার পরে আমিও শাটার টানাই দিছি যে কোনো বিপদ হয়তো হতে পারে। মেম্বার এই রাত্রির বেলায় বসে, দিনে মানে পাওয়া যায় না, তো মেম্বার অফিসে গেছিল মাহফিলি টাকা আনতে। সেই টাকা আনতে যে সেই মাহফিল মানে মেম্বারদের সাথে মানে কারো শত্রুতা ছিল। গুলির আওয়াজে ছুটে আসে স্থানীয়রা। এরই মধ্যে গুলিবিদ্ধ হন মাদ্রাসা শিক্ষক এমদাদুল হক। ককটেলের আঘাতে আহত হন মামুন হোসেন ও বেল্লাল হোসেন। 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তৎক্ষণাৎ। পরে গুলিবিদ্ধ এমদাদুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাত্র 15টা বাজে হঠাৎ করে বিকট দুটো শব্দ হয়েছে। স্বাভাবিক মনে করা হয়েছে যে মনে হয় ছাদের যে সেন্টারিং পড়ে না ওরকম শব্দ।
বেল্লাল নামে আমাদের আরেকজন কর্মী, সে আহত এবং মামুনও আহত, চিকিৎসাধীন আছে। ডাক্তাররা বলছেন যে তাদের এখন পর্যন্ত যেটা দেখছেন তাতে বিপদের আশঙ্কা নাই, ডাক্তাররা বলছেন। স্বজন ও দলীয় নেতাকর্মীরা জানান মামুন হোসেনের মাথা ও গলায় আঘাত লেগেছে। সারা শরীরে ক্ষত হয়েছে বেল্লাল হোসেনের। তবে হামলার কারণ ও হামলাকারীদের বিষয়ে জানাতে পারেননি কেউ। জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। ওইখানে বোমা এবং গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জকে অবগত করি। অফিসার ইনচার্জ সাহেব আমাকে দ্রুতই সেখানে ঘটনাস্থলে পৌঁছাতে বলেন। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমার সঙ্গে অফিসার এবং সহ পৌঁছাই। সেখানে গিয়ে জানতে পারি ওখানে একটা বোম বিস্ফোরণ সহ কয়েকটা গুলির ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণ ঘটেছে। নিহত মাদ্রাসা শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। আমরা আরও আপডেট জানতে চাই। আমার সহকর্মী প্রবীর বিশ্বাস আমার সঙ্গে যোগ দিয়েছেন খুলনা থেকে। প্রবীর, জড়িত কাউকে শনাক্ত করা গেল কি, এবং যারা আহত হয়েছেন দুজনের কথা, তাদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? এই ঘটনায় যে দুজন আহত হয়েছে মামুন, বেলাল ভালো আছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছে তারা সংখ্যামুক্ত, যেহেতু তাদের শরীরে স্প্লিন্টার জাতীয় জিনিস লেগেছে সে কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি তাদের শরীরে হয়নি। অপরদিকে গ্রেপ্তারের কথা যেটি আপনি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে পুলিশ বলছে তারা জোর তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে আপনাকে বলি, এই ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের হয়। আমরা যে ঘরটি দেখাচ্ছি এটি হচ্ছে অফিস মামুন শেখের, এবং মামুন শেখ ইউনিয়নের পরিষদের সদস্য, একই সঙ্গে তিনি স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। মূলত এটি তার অফিস। সন্ধ্যার পরে তিনি কর্মীদের নিয়ে এই অফিসটিতে বসেন। অফিসটি এখন তালাবদ্ধ এবং সেটি তালাবদ্ধ করা হয়েছে। আমরা কিছু সময় আগেও দেখেছি প্রশাসনের বিভিন্ন স্তরের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখানে পরিদর্শন করেছেন, এখানে স্থানীয় যারা আছে তাদের সঙ্গে কথা বলেছেন এবং এই হত্যাকাণ্ড, বোমা নিক্ষেপ, একই সঙ্গে গুলিবর্ষণ, এগুলোর সঙ্গে কারা জড়িত, কেন এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, কেনই হামলা ঘটানো হয়েছে, সেটি আসলে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নেই। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে তারা মাঠে নেমেছে, কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িত আছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বাধ্য হবে। জি প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতরাতে সদরের মোল্লাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, গতরাতে বাসা থেকে বের হওয়ার পর তুহিন দেওয়ানকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে লিটন ব্যাপারী ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লিটন ব্যাপারী মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা অজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী। তুহিন ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন বলেও জানান স্বজনরা। দুই গ্রুপের বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ তাদের। স্থানীয়রা জানায়, তুহিনের বাবা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। সরকার পতনের পর থেকে তুহিন এলাকা ছাড়া ছিল বলেও জানান তারা। হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত মোস্তফাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সদর উপজেলার চরতারাপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, রাতে খাওয়ার পরে নামাজ পড়ছিলেন নিজাম প্রামাণিক। এ সময় হাসুয়া দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে ছেলে মোস্তফা। এরপর পাশের কক্ষে দরজা বন্ধ করে বসে থাকে সে। বাড়ির সদস্যরা সেখানেই তালাবদ্ধ করে রাখে মোস্তফাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযুক্তকে আটক করতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন পুলিশ এক এসআই। স্থানীয়রা জানায়, মোস্তফা মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য প্রায়ই বাবার সাথে ঝগড়া করত সে। এদিকে মুন্সিগঞ্জে নিখোঁজের 3 দিন পর এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদরের পূর্ব রতনপুর এলাকায় রাস্তার পাশের একটি পুকুরে হাত পা বাঁধা অবস্থায় মুজিবুর মাঝির মরদেহ ভেসে ওঠে। স্বজনরা জানায়, মুজিবুর শান্তিনগর এলাকার বাঁধন সরকারের গ্যারেজে থাকতেন।
রিকশা চালিয়ে জীবিকা চালাতেন। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে গ্যারেজ থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরিও হয়। আজ স্থানীয়রা রাস্তার পাশের পুকুরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, আর হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ। রাজধানীর গুলশানে একটি বারে ব্যবসায়ী দবিরুল ইসলামের মৃত্যুর ঘটনা এখনও রহস্যময়। পুলিশ জানায়, বারের বিল দেয়া নিয়ে বিরোধের জেরে দবিরুলের বার পার্টনার তপুর ইন্ধনে ওই বারের স্টাফরাই দবিরুলকে মারধর করে। এরই মধ্যে মারধরে অংশ নেওয়া তপু, বারের ম্যানেজার, বাউন্সার সহ 7 জনকে গ্রেফতারও করেছে গুলশান থানা পুলিশ। বাকিটা জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। বারের মধ্যে এক ব্যবসায়ীকে মারধর করে মেরে ফেলার অভিযোগ খোদ বারের স্টাফদের বিরুদ্ধে। সিসি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। পুলিশ ও নিহতের পরিবার থেকে জানা যায়, তপু নামে একজন, যিনি দবিরুল ইসলামের পূর্ব পরিচিত। তারা একসাথেই চলাফেরা করতেন। এই তপুর সাথে হাতাহাতি হয় দবিরুলের। তপুর হয়ে বারের মধ্যে মারধরে অংশ নেয় বারের কর্মচারীরা। তারা দবিরুলকে বারের নিচে নিয়ে গিয়ে মারধর করে ফেলে রাখেন। পরে গুরুতর আহত দবিরুল ঢাকা মেডিকেলের আইসিইউতে 1 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান। ঘটনা 14 অক্টোবর রাজধানীর অভিজাত এলাকা গুলশান 1-এ গড়ে ওঠা বেলস আর্ট লাউঞ্জ বারের। ওই জায়গায় যাওয়ার পর আব্বুর অবস্থা খুবই খারাপ, মানে সেন্স নেই, কোনো কথা নেই, নেই, আমরা বুঝতে পারিনি ওনার এই অবস্থা। ওনাকে বললাম আমরা এইভাবে পড়ে রয়েছে, কি হয়েছে? ওনারা বললো সিঁড়ি থেকে পড়ে গেছে। ঘটনার পরপরই বারে ঝুলতে থাকে তালা। গুলশান থানা পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত তপু, বারের ম্যানেজার সহ 7 জনকে। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছিল বারটি। হাইকোর্ট থেকে তারা নিয়ে চলতো। এখন কোর্টের বিষয়গুলো হচ্ছে একটু সেনসিটিভ। এখানে তারা এটাকে করতে গেলে হয়তো বা যে কোর্টের আদেশ অবমাননা হচ্ছে, এইসব ধরনের থেকে আমাদের লোকজন দিকে এদের বিষয় একটু কমে করেছে। পুলিশ জানায়, দবিরুলকে মারধরের তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা যায়, আর্থিক লেনদেন নিয়ে তপুর সাথে বিরোধ চলছিল দবিরুলের। তার সাথে একজন লোকের কিছু পূর্বশত্রুতা ছিল এবং সেই পূর্বশত্রুতার জের ধরে হয়তো বারে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে তাকে আঘাত করা হয়েছে, তার উপর আক্রমণ করা হয়েছে। এটুকুই আমাদের কাছে আছে। তারপরেও গ্রেফতারকৃত যারা 7 জন রয়েছে তাদেরকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছি। দবিরুলের এমন মৃত্যুর পেছনে শুধুই কি বারের বিল নাকি অন্য কিছু জানা যাবে তদন্তে, বলছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকবে। টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত উত্তরের আবাদ, আমন ধানের ব্যাপক ক্ষতি, প্রণোদনার দিকে তাকিয়ে কৃষক। বৃষ্টির কারণে বাতাস মানে পড়ে না, ধানটা পড়ে গেছে ভাই। এখন যে খরচটা যে উঠবে কি হালে, 3 বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে, সে ধান আধা পাকা। ভবন সংক্রান্ত দুর্যোগের ঝুঁকি প্রশমনে শুধু আইনের প্রয়োগ নয়, একই সাথে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, ভূমিকম্প সহনশীল প্রযুক্তি এবং গুণগত মান নিশ্চিত করতে জোর দিচ্ছে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি প্রশমনের সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনারে এই কথা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, ভবন নির্মাণ এবং অনুমোদনের ক্ষেত্রে এই 4টি বিষয় নিশ্চিত করা গেলে ভবিষ্যতের প্রতিটি ভবন হবে নিরাপদ ও পরিবেশ বান্ধব। নিরাপদ ভবন নির্মাণে একটি আরবান ডিজাস্টার ল্যাব গঠনের প্রস্তাব দেন রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আর যথাযথ নকশা অনুমোদন, নির্মাণ তদারকি এবং কনসালটেন্টদের জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেন প্রকৌশলীরা। বিভিন্ন রকম দুর্যোগ যেমন ভূমিকম্প শুধু আইনের প্রয়োগ নয়, আমাদের ডিজাইন, পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও দুর্যোগ সহনশীল নকশা তৈরিতে উৎসাহ প্রদান করতে হবে। ডিজাইন করার ক্ষেত্রে যদি এই উদ্যোগ নেওয়া হয়, আমাদের যারা ডিজাইন তৈরি করেন বা যারা এখানে আর্কিটেক্টস এবং ইঞ্জিনিয়ার্স আছেন, তারা যদি এই দিকটা সচেতন হন, এটা বিরাট কাজ হবে। The rules should be mandatory. Curricula must include disaster management. Local authorities must inspect and educate.
সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন ইসকন বাংলাদেশের নেতারা। রাজধানীর স্বামীবাগে ইসকন আশ্রমে সনাতন ধর্মাবলম্বী সংগঠনসমূহের যৌথ সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংসের হুমকি দেওয়া হচ্ছে। ইসকনকে অরাজনৈতিক সংগঠন দাবি করে বলা হয়, কোনো সহিংসতা, প্রতিহিংসা বা ঘৃণা সমর্থন করে না ইসকন। জঙ্গি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের তকমা লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। জাতীয় সংহতি ও শান্তি রক্ষায় ইসকন সহ সকল সনাতন ধর্মাবলম্বী ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সংগঠনটির নেতারা। জাতি ধর্ম নির্বিশেষে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকদিনের টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের চাষাবাদ। কোথাও কোথাও আধাপাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে সবজির আবাদও। প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। এমন অবস্থায় সরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা। উত্তরের কয়েক জেলার সহকর্মীদের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিক ছোটন। আর ওই ধানটা অসময়ের বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন। কদিন বাদেই চাষির গোলায় উঠত যেই ফলন, এখন তা জমিতেই নষ্টের পথে। পানি কিছু নাই ধানের মধ্যে। কার্তিকের মাঝামাঝিতে কদিন ধরেই উত্তরের বিভিন্ন জেলায় কখনো ভারী, কখনো বা থেমে থেমে বৃষ্টি ঝরছে, বয়ে যায় ঝোড়ো হাওয়া। এতেই কপাল পুড়েছে কৃষকের, ক্ষতির মুখে আমন ধানের আবাদ। নওগাঁ, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় নুয়ে পড়েছে বিস্তীর্ণ জমির ফসল। কোথাও কোথাও আধা পাকা ফলন ডুবেছে বৃষ্টির পানিতে। দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক। আগে নিচে জমির ধান হবে না, পানি ডুবে গেছে, পানির তো বাড়ানোর পথ নেই। তো 3 বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে, সে ধান আধা পাকা। এখন যে খরচটা যে উঠবে কি হালে, ওই চিন্তা করছে, ধানটা ডুবে গেছে। 10 থেকে 14,000 টাকা খরচ গেল, এখন এই 14,000 টাকা আমার পানিতে ভাসে গেল। পড়ে গেলে কারেন্ট পোকার আক্রমণ বেশি থাকে। বাঁচানোর চেষ্টা করছি, ধানটা নিচ থেকে তুলে যেন পুনরায় আমরা সেই ফসল পাবো না। কৃষি বিভাগ বলছে, আমন আবাদে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ফলন বাঁচাতে চাষিদের দেয়া হচ্ছে পরামর্শ। কৃষকরা যেন অতি দ্রুত ওই সমস্ত জমির জমির পানি সরিয়ে নেয় এবং ধান গাছগুলোকে বিলি কেটে যদি খাড়া করে দেওয়ার চেষ্টা করে, ঝুঁটি বেঁধে দেওয়ার মতো সেটা করে যে ধানটাকে মানে হেলে পড়া থেকে রোধ করার জন্য, এবং সেই সাথে একই সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফুলকপি, পাতাকপি, আলু, টমেটো সহ বিভিন্ন সবজি আবাদেও। জমিতে পানি জমে পচন ধরেছে নতুন চারা গাছে। দফায় দফায় মার খেয়ে দিশেহারা কৃষক। কপি টপি এলা যা আছে, খেত ফসল যেগুলো আছে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রসুন তো 80-90 টাকা কেজি, পেঁয়াজ 80-90 টাকা কেজি কিনে কিনে লাগানো হয়েছে। এই তো এলা সব লস, হাল প্যাট সমস্ত লস। প্রাথমিক হিসেবে বৈরী আবহাওয়ায় উত্তরের বিভিন্ন জেলায় প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আক্রান্ত সব ফসলই নষ্ট হবে না, তবে কমবে উৎপাদন। যদি আমি ধানের কথা বলি, ধানের প্রায় যেগুলো আপনার শুয়ে পড়ছে তার প্রায় 20%-এর মতো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবজিতে যেগুলো ডুবে গেছে সেগুলো পুরোটাই ক্ষতি হয়ে যাবে। আর যেগুলো আপনার একটু ভালো আছে, বিশেষ করে বেগুন যেগুলো ভালো আছে, সেগুলো হয়তো পুষে নেওয়া সম্ভব হবে। কিন্তু আমাদের যে সরকারি প্রণোদনা কর্মসূচি আমরা প্রায়ই দিয়ে থাকি, সেগুলো থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করব এই সরকারিভাবে। উত্তরের জেলাগুলোতে প্রায় 8 লাখ হেক্টর জমিতে রবি শস্য ও 30 লাখ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কয়েকদিনের বৈরী আবহাওয়া কৃষকদের বড় ধাক্কা দিয়েছে। কোনো ফসলই ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ফরিদপুরের ভাঙ্গায় ফের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। আহত হয়েছেন অন্তত 15 জন। স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে জমি মাপা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় সাইমন মাতব্বর ও কুদ্দুস মাতব্বর নামের স্থানীয় 2 প্রভাবশালীর।
এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, আহত হন অর্ধশতাধিক মানুষ। এরই জের ধরে আজ সকালে সাইমন মাতব্বরের দলের মিন্টুকে মারধর করে অপরপক্ষ। খবর ছড়িয়ে পড়লে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন, এতে আহত হন অন্তত 15 জন। এ সময় 20টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে। টাঙ্গাইলের ঘারিন্দা বাইপাস এলাকায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। ভোরের দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা আন্ডারপাসে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আন্ডারপাস পার হওয়ার সময় একটি বাস সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। গুরুতর আহত হন চালক সহ এক যাত্রী। উদ্ধার করে তাদের নেওয়া হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথে মৃত্যু হয় তাদের। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ওই বছরই 3 নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় তার ঘনিষ্ঠ জাতীয় 4 নেতাকে। মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে হত্যা করতেই এই কালো অধ্যায়। বিশিষ্টজনরা বলছেন, ব্যক্তিকে হত্যা করা গেলেও আদর্শের মৃত্যু নেই। 1975 সালের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। এর কিছুদিন পরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুন হন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জাতীয় 4 নেতা। কারাগারে বন্দী অবস্থায় জীবন দিতে হয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে। 1971 সালের 26 মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর হাতে শেখ মুজিবুর রহমান গ্রেফতারের পর মুজিবনগর সরকার গঠন করা হয়। এই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, খাদ্য ও ত্রাণ মন্ত্রী AHM কামরুজ্জামান। কলঙ্কজনক এই দিনটিকে জেল হত্যা দিবস হিসেবে পালন করে বেশ কয়েকটি রাজনৈতিক দল। 1996 সালে জেল হত্যা মামলার বিচার শুরু হয়। বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে অবশেষে কয়েক আসামির মৃত্যুদণ্ডের রায় প্রদান এবং কার্যকর হয়। জিনা তারা লাবণী, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলেও তাতে এখনও যুক্ত হয়নি কোনো MFS প্রতিষ্ঠান। 3 মাসের সময় চেয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান বিকাশ। তাই প্রশ্ন উঠেছে, সরকারের ক্যাশলেস লেনদেনের উদ্যোগ খানিকটা হোঁচট খেল কি? যদিও বাংলাদেশ ব্যাংক বলছে তাদের কোনো দুর্বলতা নেই। মোবাইল আর্থিক প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার দুর্বলতা কাটিয়ে দ্রুতই যুক্ত হবে বলেও আশা কেন্দ্রীয় ব্যাংকের। ক্যাশলেস সমাজ গঠনে তৎপর বাংলাদেশ ব্যাংক। এজন্য কমাতে চাই নগদ লেনদেন। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে আন্তঃলেনদেন ব্যবস্থা। এর মাধ্যমে ব্যাংকের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানির গ্রাহকরাও এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে টাকা পাঠাতে পারবেন। তবে 1 নভেম্বর শুরু হওয়া এ লেনদেন ব্যবস্থায় 10টি ব্যাংক যুক্ত হলেও এখনও যুক্ত হয়নি কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি। তারা বলছে 31 জানুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়া হোক, তারপর তারা এই সংযুক্ত হবে এই ইন্টারঅপারেবিলিটিতে। আর নগদের বিষয়টা যেখানে একটু আইনগত বিষয় থাকার কারণে নগদ লাইসেন্সধারী প্রতিষ্ঠান না তাকে দিব কি দিব না, এই বিষয়টার ব্যাপারে আপাতত নগদকে এর সাথে সংযুক্ত করা হয়নি। পক্ষপাতহীনভাবে আন্তঃলেনদেন ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে গ্রাহক স্বার্থ, বলছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তাদের যে কোনো সাধারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যাংক কোনো নির্দিষ্ট MFS বা PSPকে সামনে রেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। আমরা চাচ্ছিলাম ইন্টারঅপারেবিলিটি হোক, MFS থেকে MFS-এর গ্রাহকরা যাতে টাকা প্রেরণ করতে পারে সেই বিষয়টা চালু করতে। তবে পুরোপুরি প্রস্তুত হয়ে এ ব্যবস্থায় যুক্ত হতে কিছুটা সময় চাই বিকাশ। আর কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে নগদ। বিকাশ শুরু থেকেই বাংলাদেশ ব্যাংকের আন্তঃলেনদেন সেবা চালুর উদ্যোগের সঙ্গে যুক্ত আছে। আন্তঃলেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য যে অংশীজন আছে তাদের উপরও কিন্তু নির্ভর করে। তাই এই মুহূর্তে আমরা শক্তিশালী অথেন্টিকেশন এবং স্তর ভিত্তিক বা লেয়ার্ড নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছি।
আমরা স্টিল ওয়েট করছি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য। অনুমোদনটা পেলে তারপরে আমরা এটা লঞ্চ করার প্রক্রিয়া শুরু করব। বাট আমরা খুবই হোপফুল যে বাংলাদেশ ব্যাংক তাড়াতাড়ি খুবই দ্রুত নগদের এই আবেদন কনসিডার করবে। বিশ্লেষকরা বলছেন, ক্যাশলেস সমাজ গঠনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ইতিবাচক, তবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবর্তন আনতে হবে মানসিকতায়। কারেন্সি আউটসাইড ব্যাংক আমাদের টোটাল মানি সাপ্লাই ক্যালকুলেশনে অ্যারাউন্ড 15% বা ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সুতরাং এই যে এখনও বাংলাদেশে দেখেন বেশিরভাগ লোক কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশন করে, তাই না? ইভেন ব্যাংকাররা পর্যন্ত চেক ট্রানজ্যাকশন করতে চায় না। তো আমাদের এই সমস্ত হ্যাবিটগুলো পরিবর্তন আনতে হবে এবং এইগুলো পরিবর্তন আনার জন্য আপনাকে এফোর্ট নিতে হবে এবং তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমাদের স্কুল কলেজের বই পুস্তকগুলোর মধ্যে এই সমস্ত জিনিসপত্র আসে। আন্তঃলেনদেন ব্যবস্থায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংক বা মোবাইল ব্যাংকে টাকা পাঠাতে 1,000 টাকা এবং মোবাইল ব্যাংক থেকে অন্য প্রতিষ্ঠানে পাঠাতে খরচ হবে 8.5 টাকা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। খেলার খবর। বিপিএল এর দল নেয়ার জন্য আবেদন করেছিল 11টি ফ্র্যাঞ্চাইজি, সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় এখন টিকে আছেন 8 জন। আর বাদ পড়েছে নোয়াখালী, খুলনা ও চিটাগং কিংস। চূড়ান্ত দল নেওয়া হবে 4 নভেম্বর। সেই 2019-20 থেকে বিপিএল এর চেনামুখ খুলনা টাইগার্স। টানা 5 আসরে বিপিএল খেলেছে দলটা, যদিও 2026 আসরের জন্য তারা দল পাচ্ছে না। শুধু খুলনাই না, আগের আসরের রানার্স আপ চিটাগং কিংস কিংবা আলোচিত নোয়াখালী, এই 3টা ফ্র্যাঞ্চাইজি আগামী আসরের বিপিএল এ থাকছে না। 11টা দল থেকে শর্টলিস্ট করা হয়েছে 8টা। আমরা তো আপনারা জানেন তো, আমরা নানান এজেন্সিতে নানান জায়গায় আমরা চিঠি দিয়েছি, কিন্তু সেই চিঠিগুলি মানে তার উত্তর কিন্তু আমরা ওয়েট করছি, এখনও শেষ হয়নি। কিন্তু আপনার যে ঘটনাটা হয়েছে যে ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এর জন্য ওনারা কোয়ালিফাই করেন। 3বার বিপিএল খেলা চিটাগাং কিংসের কাছে বিসিবির বকেয়া অনেক। অর্থ রিকভার করার সর্বোচ্চ চেষ্টাও করছে বিসিবি, হেঁটেছে আইনি পথে। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। তারপরে আপনার আমাদের রোজ ভিউ হোটেল সিলেট, তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লেম দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। অ্যান্ড এরকমভাবে আপনারা জানেন যে অনেক ক্রিকেট প্লেয়ারও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলতেছে যে তারা টাকা পায়নি। তার আগে আপনারা জানেন শহীদ আফ্রিদিও ক্লেম করেছিল। যে কয়েকটা ভালো ফ্র্যাঞ্চাইজি পাওয়া যাবে তাদের নিয়েই আয়োজিত হবে বিপিএল। মন্দের ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে না, দল কনফার্ম করা হবে 4 তারিখ। আমরা দেখব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ইতিহাস গড়ে নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে থেমে যেতে চান না হরমনপ্রীত কৌর। উন্নতির ধারা অব্যাহত রেখে জয়ের অভ্যাস গড়ে তোলার তাগিদ ভারত অধিনায়কের। সবার ভেতর আত্মবিশ্বাস ছিল বলেই মাইলফলক তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। আর প্রশংসা করেন ফাইনালের মঞ্চে দীপ্তি ও শেফালির অলরাউন্ড নৈপুণ্যের। গ্রুপ পর্বে টানা 3 ম্যাচ হারার পর সেমিফাইনালে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা, অথচ সে ভারতই কিনা রচনা করল অনবদ্য এক ইতিহাস। ফাইনালের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নিল তারা। ভারত নারী দলের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে হরমনপ্রীত ছুঁলেন মাইলফলক, তবে এমন অর্জনে পুরো দলকেই দিলেন এর কৃতিত্ব। আমরা পরপর 3টি ম্যাচ হেরেছি, সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না, কিন্তু নিজেদের উপর বিশ্বাস ছিল আমাদের। জানতাম কিছু একটা ভালো হবে। দলের সবাই বেশ আত্মবিশ্বাসী ছিল। দিনরাত খেটেছি, আমরা একটা দল হয়ে খেলেছি। বিশ্বকাপ জয় করেই থেমে যেতে চান না হরমনপ্রীত, এখান থেকে জেতার অভ্যাস তৈরিতে দেন তাগিদ। এই জয়টা আমাদের বেশ দরকার ছিল, এবার জেতা অভ্যাসে পরিণত করতে চাই। এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই ছিলাম। উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই, কারণ এটাই শেষ নয়, এ তো সবে শুরু। ফাইনালের মঞ্চে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা। ভারতের নতুন ইতিহাস রচনায় তাদের অলরাউন্ড নৈপুণ্যের জন্য প্রশংসা ঝরে হরমনপ্রীতের কণ্ঠে।
নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। ৩-১ গোলে জয়ের দিনে প্রায় ২ মাস পর জালের দেখা পেয়েছেন লামিন ইয়ামাল। একই ব্যবধানে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে টেবিলে ৫ ধাপ এগিয়ে ২-এ উঠে এসেছে সিটিজেনরা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের ক্ষত নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ঘরের মাঠে এলচেকে আতিথ্য জানায় বার্সেলোনা। হোম ম্যাচের সুবিধা নিয়ে শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা চালায় স্বাগতিকরা। দীর্ঘ বিরতি কাটিয়ে প্রায় ২ মাস পর লামিন ইয়ামাল পান গোলের দেখা। কাতালান ক্লাবটিও তুলে নেয় ৩-১ ব্যবধানের জয়। ২ মিনিটের ব্যবধানে ২ গোলের লিড নিয়ে এলচেকে কোণঠাসা করে ফেলে বার্সেলোনা। খেলার ৯ মিনিটে মাঠের বাইরের ঘটনায় আলোচনায় থাকা লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বালদের কাছ থেকে বল পেয়ে দুজনের মাঝে জোরালো শটে স্কোর লাইন ১-০ করেন এই ফরওয়ার্ড। আনন্দের রেশ না কাটতেই ২ মিনিট পর ফেরমিন লোপেজের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। বিরতিতে যাওয়ার আগে ১ গোল শোধ দিয়ে স্কোর লাইন ২-১ করেন রাফা মির। খেলার ৬১ মিনিটে দারুণ এক গোলে বার্সা ৩-১ ব্যবধানের জয় ভূমিকা রাখেন মার্কাস রাশফোর্ড। লোপেজের ক্রস থেকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ইংলিশ ফরওয়ার্ড। এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে পাওয়া জয় পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে ম্যানচেস্টার সিটি। ৩-১ গোলের জয়ের দিনে ৫ ধাপ এগিয়ে টেবিলের ২-এ উঠে এসেছে সিটিজেনরা। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পরিকল্পিত আক্রমণে বোর্নমাউথকে চাপে রাখে ম্যান সিটি। ১৭ মিনিটে হালান্ডের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটি। ৮ মিনিট পর অ্যাডামসের গোলে সমতায় ফেরে বোর্নমাউথ। ৩০ মিনিটে দ্বিতীয় দফায় হালান্ডের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ইপিএল এর ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে ঘরের মাঠে টানা ৪ ম্যাচে ২ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন এই নরওয়েজিয়ান। ১০ ম্যাচে ১৩ গোল করে এবারে লিগের সর্বোচ্চ গোলদাতাও হালান্ড। খেলার ৬০ মিনিটে বোর্নমাউথের কফিনে শেষ পেরেকটি ঠুকে সিটির ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন নিকো ওরেইলি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। পুরো বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের ভান্ডারে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এই সাক্ষাৎকার নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্তের পক্ষে সাফাইও গান ট্রাম্প। প্রশ্নের উত্তরে যথারীতি অসংলগ্ন মন্তব্য আর প্রচুর ভুলভাল তথ্যও দেন তিনি। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে সাক্ষাৎকার প্রচারের পর সিবিএস নিউজের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ১ বছর পর সেই চ্যানেলেরই হট সিটে তিনি। 60 মিনিটস অনুষ্ঠানে নোরা ওডনেলের মুখোমুখি ট্রাম্প। অবশ্য সময়সীমা 60 মিনিটের হলেও 90 মিনিট পার করে দেন মার্কিন প্রেসিডেন্ট। কথা বলেন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা, শাটডাউন, অভিবাসন, ট্যারিফ সহ নানা ইস্যুতে। সাক্ষাৎকারের বড় অংশ জুড়ে ছিল যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। দুই দেশের মধ্যে দ্বন্দ্ব প্রতিযোগিতা নিয়ে কথা বলেন ট্রাম্প, যদিও অনেক কথাই ছিল স্ববিরোধী। একদিকে বেইজিংকে ওয়াশিংটনের জন্য হুমকি বলেন, আরেকদিকে চীনের ভান্ডারে থাকা বিরল খনিজকে বেইজিং এর শক্তির উৎস বললেন তিনি। আমরাও তাদের জন্য হুমকি। দেখুন, এটা খুব প্রতিযোগিতামূলক বিশ্ব, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র চীন প্রসঙ্গ আসে। আমরা সবসময় তাদের নজরে রাখছি, তারাও আমাদের। বিরোধিতার চেয়ে আমরা একসাথে কাজ করলে আরো বড়, উন্নত ও শক্তিশালীও হতে পারি। চীনের বিপরীতে আমরা খুবই ভালো করছি, তবে তাদের শক্তি হলো বিরল খনিজ। আমাদের বিরুদ্ধে এটাই অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয় ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা ইস্যুতে। নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন চীন, রাশিয়াও এই পরীক্ষা চালাচ্ছে। পরমাণু শক্তিতে নিজেদের সেরা বলেও দাবি করেন। যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে আমাদের। রাশিয়া দ্বিতীয় অবস্থানে, চীন বেশ বড় ব্যবধানে তৃতীয় অবস্থানে। তবে 5 বছরেই
ধরে ফেলবে রাশিয়াকে। আর এই মুহূর্তে আমাদের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে কিছু করা উচিত, কিন্তু এটি বড় একটি বিষয়। পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়ার মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে আমাদের। টেলিভিশনে 1/3 প্রচার করলেও পুরো 90 মিনিটের সাক্ষাৎকারটি অনলাইনে প্রকাশ করেছে সিবিএস নিউজ। এরপরই শুরু হয় আলোচনা। অনেকগুলো ক্লিপই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনাও চলছে বিস্তর। নেটিজেনরা বলছেন, ট্রাম্প মিথ্যার পর মিথ্যা বলে গেলেও ঝামেলা এড়াতে তা শুধরে দেননি প্রশ্নকর্তা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। নির্বাচনী প্রচারণার সময় বিহারের স্থানীয় জেলেদের সাথে মাছ ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারের ফাঁকে স্থানীয় জেলেদের সঙ্গে পুকুরে নামেন এই কংগ্রেস নেতা। পানিতে নেমে জাল টেনে মাছও ধরেন তিনি। এ সময় স্থানীয় জেলেদের সঙ্গে তাদের কাজের চ্যালেঞ্জ ও দুর্ভোগ নিয়ে কথা বলেন রাহুল। তার সঙ্গে ছিলেন বিকাশশীল ইনসান পার্টির সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী মুকেশ সাহনীও। এর পাশাপাশি ছিলেন কংগ্রেস নেতা কানাহাইয়া কুমার। আর দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন আমার সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।